তো আর মাত্র একদিন বাকি রয়েছে ইন্ডিয়ার সবথেকে বড় উৎসব শুরু হতে, আইপিএল শুরু হতে। তাও যে প্রথম ম্যাচ হতে চলেছে কাদের মধ্যে হতে চলেছে? ধমাকাদার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দানবের দল সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। তো আজকের আমরা এই ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ভিডিওর মধ্যে যে আলোচনা করতে চলেছি সেগুলো হচ্ছে আরসিবি এবং এসআরএইচ এর দুটো টিমেরই প্লেইং 11, স্ট্রেংথ কী কী আছে, উইকনেসেস কী কী আছে, দুই প্লেয়ারের এই গেমের স্ট্র্যাটেজি কি হতে পারে, প্লে অফে উঠবে কিনা, হ্যাঁ প্লে অফে উঠবে না, স্কোয়াডের রেটিং কি আছে। আমরা অলরেডি এই সিরিজ কিন্তু প্রথম থেকে শুরু করেছিলাম, অনেকগুলো টিমের কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারেন। হ্যাঁ তো কার পাল্লা কতটা ভারী আছে, সব থেকে বড় কথা যেটা আমরা এই ভিডিওর মধ্যে একটা টিম নিয়ে আলোচনা করছি। প্রথমে আরসিবি, তারপরে এসআরএইচ নিয়ে আলোচনা করব, দুটো একসাথে করে আপনাদের কনফিউশন দেবো না, ঠিক আছে? তো সবার প্রথমে আরসিবি নিয়ে আলোচনা করা যায়। আরসিবি নিয়ে তো আরসিবির বর্তমানে সবথেকে বড় যে নিউজটা উঠে আসছে সেটা হচ্ছে আরসিবি বিক্রি হয়ে গেছে 16,000 সামথিং কোটি টাকা, 16,000 কত কোটি টাকায় বেশ। তাহলে তুই ভাব, যেই টিমটা যখন 2008-এ কিনেছিল 450 কোটি টাকা দিয়ে, 16,706 কোটি টাকায় এখন 2026-এ এসে বিক্রি হয়েছে তিনটে কোম্পানি টোটাল। তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ কিন্তু একটা কোম্পানি। আইপিএল মানেই মাল্লু। তুই আয়রানি ভাব যে আরিয়ামান বিড়লা, ঠিক আছে, বিড়লার যে সিইও বানিয়েছে, বিড়লার তরফ থেকে যে সিইও বানিয়েছে আরসিবির, সে হচ্ছে 2018-তে কিন্তু ইয়ের হয়ে খেলেছে রাজস্থান রয়্যালসের, 18 নাকি তারপরে ইয়েটা মনে পড়ছে না আমার সালটা, কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছে অলরেডি, হয়তো ম্যাচ খেলেনি, ডাগ আউটে ছিল। সে কিন্তু এখন আরসিবির চেয়ারম্যান, মানে সেই ম্যাচও রাজত পাতিদার। তারপরে আবার কি আরেকটা জিনিস ভাব, তো রাজত পাতিদার যে আরসিবির ক্যাপ্টেন আর আরিয়ামান বিড়লা দুজনে মধ্যপ্রদেশের হয়ে ওপেনিং করতো, আর এখন সেই টিমের ক্যাপ্টেন একজন, চেয়ারম্যান একজন। তাহলে ভাব, আইরনিটা ভাব তুই একবার। মানে এই জন্য তো পৃথিবীটা গোল, কি ঘটে যাবে কিচ্ছু কেউ বলতে পারে না। তো যাই হোক, বাকওয়াজ বন্ধ করি, আমরা ম্যাচের মধ্যে আসি। যে ম্যাচের থেকে বড় কথা আরসিবি টিমের উপরে আসি। আরসিবির টিম কেমন দেখা যাচ্ছে? আরসিবির টিম কিন্তু গত বছর 18 বছরের তপস্যা ভঙ্গ করে কিন্তু গত বছর জিতেছিল, মানে একটা ওয়ার্ল্ড কাপ জেতার সময় কিন্তু আমরা মজা পেয়েছিলাম, যে পেয়েছিস কিনা একদম ওয়ার্ল্ড কাপ জেতার সময় যে বিরাট কোহলি, আমরা সবসময় অ্যাগ্রেশন দেখতে পেয়েছি জেতার পরে, সেই বিরাট কোহলির চোখে কিন্তু আমরা জল দেখতে পেয়েছি গত বছর। কতটা বড় ব্যাপার ছিল, এই একটা মানুষের জন্য ট্রফি অবশ্যই দরকার ছিল। তো যাই হোক, তোর এর আগে যদি আরসিবির হিস্ট্রিও বলে থাকি, খুব খারাপই গেছে বলতে গেলে হিস্ট্রিটা। 18 বারে টোটাল 10 বার প্লে অফে উঠেছে, 4 বার ফাইনালে উঠেছে কিন্তু আরসিবি। 2025-এ গিয়ে শেষ ম্যাচ গিয়ে আরসিবি জিততে পেরেছে। তো আরসিবির অকশন কেমন গেছিল 2026-এর যদি আমরা বলি, সবার প্রথমে আরসিবির অকশনে কিন্তু যে প্লেয়ারগুলো কিনেছে টিম সেটই ছিল বলতে গেলে, মানে সেরকম কোনো বড় প্লেয়ারের পিছনে ছুটেনি না, যা কিনেছে বরঞ্চ টিমকে আরো স্ট্রংই বানিয়েছে। যেমন যেটা টার্গেট ছিল তারাই সেটাই, বেশি টাকা ছিল না। যেমন কিনেছে ভেঙ্কটেশ আয়ারকে 7.7 মেইন টার্গেট 7 করোড় দিয়ে কিনেছিল গত বছর। তার আগের বছর আমরা শুনেও ছিলাম অ্যান্ডি ফ্লাওয়ারকে যে বলতে যে আমরা ভেঙ্কটেশ আয়ারকে খুব পছন্দ করি, তো ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে নিয়েছে। তারপরে মঙ্গেশ যাদব বলে একজন সারপ্রাইজিং আনক্যাপ ট্যালেন্টকে, ফাস্ট বোলারকে তুলে এনেছে 5.20 করোড়ে। মঙ্গেশ যাদব একজন ফাস্ট বোলার, মনে হচ্ছে যে খেলতেও চলেছে ইয়ের মধ্যে, প্লেইং 11-এর মধ্যে। তারপর জেকব ডাফিকে 2 কোটি টাকায় পেয়ে গেছে, ভালো একটা ইয়ে পেয়ে গেছে। হ্যাঁ, যে সময় হচ্ছে তোর ইয়ে ছিল অলরেডি, তোর আইসিসি র্যাঙ্কিং এর 2 নম্বরে ছিল, 1 না 2 ছিল। তো যাই হোক, তারপরে জেডেন কক্স 75 লাখ দিয়ে পেয়েছে, ভিয়ান মালহোত্রা 30 লাখ দিয়ে, আন্ডার 19-এর 2026-এর, ঠিক আছে, 7 ম্যাচে কিন্তু 240 রান ছিল, 5টা উইকেট ছিল, অলরাউন্ডার ভালো একটা ভিয়ান মালহোত্রার নামে, আন্ডার 19-ই খেলেছে এই বছর। আর বাদ বাকি ভিকি ওস্তাওয়াল অলরাউন্ডার কিনেছে একটা, তারপরে তোর কি সাত্বিক দেওয়াল, ওটাও কিন্তু অলরাউন্ডার কিনেছে, বেশিরভাগই অলরাউন্ডারই কিনেছে। তো মোটামুটি এই ছিল অকশন, ঠিক আছে, যা কিনেছে বরঞ্চ আরো টিমকে স্ট্রংই বানিয়েছে কিন্তু আরসিবির বলতে গেলে এখানটা। মোদ্দা কথা হচ্ছে ওরা যেটা চেয়েছে, হ্যাঁ মিডল অর্ডার, একটা মিডল অর্ডার কোনো ব্যাটসম্যান চেয়েছিল, সেটা ভেঙ্কটেশ একদম পেয়ে গেছে, যা দরকার ছিল পেয়ে গেছে। যদিও ওদের কাছে দেবদত্ত পাডিক্কাল অলরেডি অ্যাভেলেবেল ছিল, কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে মনে হচ্ছিল যে ডেসপারেটলি ওদের চাই, যার জন্য কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে ওরা এই বছর কিনেছে। আর যদি স্কোয়াডের উপরে আসি, স্কোয়াড তো গত বছরও ভালো ছিল, এই বছর বরঞ্চ এদের কিনে আরো বেশি ভালোই হয়েছে, স্কোয়াড স্ট্রংই হয়েছে। রাজত পাতিদার ক্যাপ্টেন
ক্যাপ্টেন্সি করছে, ওদের টিম পুরো প্লেইং 11 সেট ছিল। যদি ভেঙ্কটেশ আয়ারকে নাও কিনতো, শুধু বোলারই দরকার ছিল ওদের, তাও আমি বলবো দরকার ছিল না। কারণ হচ্ছে দু একটা দুর্ঘটনা ঘটে গেছে আরসিবির সাথে। সবার প্রথম যে দুর্ঘটনা সেটা হচ্ছে জস হেজেলউড চটিল হয়ে রয়েছে, প্রথম দিকে কয়েকটা ম্যাচ হয়তো খেলবে না, আসবে ফেরত, কিন্তু প্রথম দিকে কয়েকটা ম্যাচ খেলবে না। আর একটা বড় যে ধাক্কা লেগেছে সেটা হচ্ছে ইয়াস দয়ালের রূপে মো বোবার্ট, যে আরসিবির কিন্তু মেন্টার, সে কিন্তু কনফার্ম করে দিয়েছে যে তো ইয়াস দয়াল কিছু পার্সোনাল রিজনস, সবাই জানে পার্সোনাল রিজনসগুলো কি আছে, সেই মানে কোর্ট কেস এগুলো হিয়ারিং শোনা যাচ্ছে যে ইয়াস দয়ালের তরফে যাবে না, তো টিমে নেই। কিন্তু এই মুহূর্তে কিন্তু আরসিবি খুব বড় বিপদে পড়ে গেছে। ব্যাটিং লাইন আপ পুরো শর্টেড, বোলিংয়ে কিন্তু এখন এই দুটো প্লেয়ার না থাকাতে, প্লেইং 11-এর প্লেয়ার না থাকাতে কিন্তু আরসিবি এখন প্রবলেমে পড়ে আছে। হ্যাঁ অবশ্যই, ফার্স্ট বোলার দুজনে কিন্তু প্লেইং 11-এর জন্য একদম দুজনের মানে একদম খেলেছেই তো। তো যাই হোক, এখন যদি আমরা দেখি টিমের কি কি স্ট্রেংথ দেখা যাচ্ছে, উইকনেসেস দেখা যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো স্ট্রেংথের মধ্যে যদি বলা হয়, এখানে প্লেইং 11-এ আসছি, তারপরে আসছি প্লেইং 11-এ। তো স্ট্রেংথের উপরে যদি বলি আমরা, সবার প্রথমে যে স্ট্রেংথ ওদের হচ্ছে চ্যাম্পিয়ন, যে গত বছর হয়েছে, সেই একটা কনফিডেন্স নিয়ে আসবে। কিন্তু চ্যাম্পিয়নশিপের যে জিতেছে, স্বাভাবিক পরের বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটা কনফিডেন্স নিয়ে আসে, এটা একটা রয়েছে। প্লাস হচ্ছে যদি বলা হয় সেটা হচ্ছে বোলিং ডুও, যেটা এখন বর্তমানে নেই আমি মানছি, সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমার আর হচ্ছে জস হেজেলউড। এটা কিন্তু আসতে চলেছে, 2-3টে ম্যাচ হয়তো খেলবে না, তারপরে কিন্তু এটা চলে আসবে ফেরত। তো আরসিবি একটা প্লাস পয়েন্ট রয়েছে। তারপরে যদি বলা হয় যে সলিড ব্যাটিং প্লাস ফিনিশার, 8 নাম্বার অফ দি ব্যাটিং ফিনিশার্স রয়েছে কিন্তু আরসিবির কাছে। প্রথমে তোর বিরাট কোহলি, ফিল সল্ট থেকে শুরু করে মিডল অর্ডারের জন্য রয়েছে হচ্ছে তোর রজত পাতিদার রয়েছে। ফিনিশারের মধ্যে যদি বলা হয় টিম ডেভিডের মতো প্লেয়ার, তারপরে হচ্ছে তোর জিতেশ শর্মার মতো প্লেয়ার, রোমারিও শেপার্ডের মতো কিন্তু প্লেয়ার রয়ে গেছে ওদের কাছে, যার জন্য মানে পুরো 8 নাম্বার অবধি কোনো কথা হবে না। হ্যাঁ, সবকিছু কভার করেছিল বলেই গত বছর কিন্তু চ্যাম্পিয়নশিপ জিততে পেরেছে, আইপিএল জিততে পেরেছে গত বছর। তো এই একটা ওদের তোর স্ট্রেংথ বলতেই হবে। আর ভালো কিন্তু ওদের কাছে ব্যাকআপ রয়েছে, এই একটা স্ট্রেংথ ওদের। কারণ হচ্ছে তুই জেকব বেথেলের মতো প্লেয়ারকে বসিয়ে রাখতে হবে। দেবদত্ত পাডিক্কাল, যে এই বছর রঞ্জি থেকে শুরু করে লিস্টের টুর্নামেন্ট যে কটা আছে সব মানে ঝাঁকানাকা করে দিয়েছে, সব একদম মানে সব বিগড়ে দিয়েছে, সব রেকর্ডের পর রেকর্ড বানাতে গিয়ে আমাদের মোটামুটি সেই প্লেয়ারটাকে কিন্তু ব্যাকআপ হিসেবে রাখতে হবে। আশা করছি যে মানে আমাদের যা বলছে অ্যানালাইসিস, দেবদত্ত পাডিক্কালকে কিন্তু খেলাতে পারবে না, কারণ ভেঙ্কটেশ আয়ারকে নালে এত টাকা ইনভেস্ট করতো না ওর পিছনে, ওর প্রতি ইন্টারেস্ট দেখাতো। হ্যাঁ, তারপরে হচ্ছে তোর রয়েছে জেকব বেথেল বললাম, ভেঙ্কটেশ আয়ার বললাম, তারপরে যদি তোর চলে আসে, যদি ইয়াস দয়াল আর হেজেলউড চলে আসে, তারপরে ভালো ব্যাকআপ রয়েছে, নুয়ান তুষারার মতো ব্যাকআপ, জেকব ডাফির মতো ব্যাকআপ রয়েছে, ঠিক আছে। আর কয়েকটা তো অলরাউন্ডার রিচে অলরেডি বললামই যে নামগুলো কি আছে। তো মোটামুটি এইগুলো রয়েছে। উইকনেস আছে কিন্তু খুব কম আছে এখানে। উইকনেসের মধ্যে যদি বলা হয়, এখন ক্রিয়েট হয়েছে উইকনেসটা যদি বলা হয়, কারণ হচ্ছে এই যেমন দেখ আরসিবি তে কিন্তু কোনো উইকনেসই ছিল না, সেরকম কোনো উইকনেস ছিল না। কারণ এখন যেটা ক্রিয়েট হয়েছে যে বোলাররা থাকবে না, ইয়াস দয়াল, জস হেজেলউড থাকবে না, সেখানে তোর মঙ্গেশ যাদবকে হয়তো খেলাতেই হবে টিমের মধ্যে, নতুন প্লেয়ার, ঠিক আছে। এই একটা কিন্তু উইক পয়েন্ট রয়ে গেছে এখন। আর হচ্ছে স্পিনার কিন্তু নেই, আর একটা পয়েন্ট যেটা উইকনেসের মধ্যে, কোয়ালিটি স্পিনার নেই কিন্তু। দেখ দুটো স্পিনারই আছে, সুয়েশ শর্মা, ঠিক আছে, সেরকম কোয়ালিটি না, কোয়ালিটি না। আর হচ্ছে কুনাল পান্ডিয়া কিন্তু ব্যাটিং অলরাউন্ডারই বলা যায়। মানে কিরকম বলতো, তোর প্রথম ওভার হয়তো পাওয়ার প্লেতে 2-1 ওভার করে দিল, স্পিনার না, স্পিনার যেটাকে বলে ওরকম স্পিনার না, একটা অলরাউন্ডার, একটা ব্যাটার হু ক্যান বল, এটা হচ্ছে কুনাল পান্ডিয়ার কথা, তাই তো। তাহলে কোনো সেরকম কিন্তু স্পিনার নেই। এবার যদি গ্রুম করে নতুন কোনো প্লেয়ারকে নিয়ে আসতে পারে, কিন্তু আমার মনে হয় না টিমের মধ্যে জায়গা হচ্ছে, আর চেঞ্জ হবে না। তো টিমের কথা বলতেই আমাদের প্লেইং 11-এর উপরে আসা যাক। তাহলে প্লেইং 11 আরসিবির কেমন হতে পারে এখানে। তো ওরা যাওয়ার পরে বিশেষ করে বোলারের দিক থেকে একটু সমস্যা হচ্ছিল, তাছাড়া যা ছিল গত বছর তাই থাকবে। যেমন হচ্ছে বিরাট কোহলি, ফিল সল্ট, এই দুজন ওপেনিং করবেই। তারপরে 3 নম্বরে কিন্তু ক্যাপ্টেন না, 3 নম্বরে নামবে হচ্ছে তোর ভেঙ্কটেশ আয়ারকে খেলাবে আমার মনে হচ্ছে এখানে। রজত পাতিদার 4 নম্বরে খেলে, ঠিক আছে। 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 4-এ রজত পাতিদার, 5-এ কিন্তু এখানে চলে আসবে হচ্ছে তোর টিম ডেভিড 5-এ, বা হচ্ছে জিতেশ শর্মা 5-6 দুজনে অল্টারনেট করে খেলতে পারে। জিতেশ শর্মা, টিম ডেভিড 5-6 চলে আসলো। আবার দেখ তুই টিম ডেভিডকে রাখছিস, ঠিক আছে, তার ব্যাকআপটা দেখ কে বেথেল, হ্যাঁ জেকব বেথেল, মানে একদম জেকব বেথেল কিন্তু একটা ভালো যদি আর জেকব বেথেলকে খেলালেও 3-4 নম্বরেই খেলাতে হবে, 3-4 নম্বরের মধ্যে খেলাতে হবে, এর নিচে খেলালে হবে। জেকব বেথেল কিন্তু এবার ধামাকাদার পারফরম্যান্স করে। জেকব বেথেল যদিও ফিনিশার না, তো যাই হোক, তো যাই হোক 6 জিতেশ শর্মা, 7-এ কুনাল পান্ডিয়া চলে আসলো, ব্যাটসম্যান পেয়ে গেল। 8-এ রোমারিও শেপার্ড রয়েছে, মানে দানব, কাকে দস্যু 2বার 5টা করে 6 মেরেছে, 2খানা আইপিএল এ পরপর, মুম্বাইয়ের হয়ে আবার আরসিবির হয়ে। লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে তো ভাই ফাটিয়ে দিয়েছে। ওয়ার্ল্ড কাপে জেসন হোল্ডার আর রোমারিও শেপার্ড এই দুজনেই খেলেছে ওয়েস্ট ইন্ডিজে, যার জন্য এত দূর অবধি আসতে পেরেছে। হ্যাঁ আছে কিন্তু, হ্যাঁ,
তাহলে 8 নম্বরে রোমারিও শেপার্ড, 9 কিন্তু আমরা এখানে মঙ্গেশ যাদবকে রেখেছি। মঙ্গেশ যাদব হালকা ব্যাটিং করতে পারে, মেইনলি হচ্ছে বল করে 140-এর গতিতে বল করবে। আশা করছি এই প্লেয়ারটাকে উপরে ভরসা দেখাবে, আর উপায়ও নেই এখন ইয়াস দয়াল না থাকাতে। তো ইয়াস দয়ালকে রাখতাম যদি এখানে থাকতো মঙ্গেশ যাদবের জায়গায়। তারপরে 10 নম্বরে হচ্ছে তোর ভুবনেশ্বর কুমার চলে আসবে, কনফার্ম জায়গা। আর 11তে এখানে যদি হেজেলউড থাকতো, হেজেলউড আসতো, মানে একটা ওভারসিজ প্লেয়ার খেলাবে। যেহেতু এখানে নেই, যেহেতু নেই এখানে, জেকব ডাফি কিন্তু চলে আসবে। জেকব ডাফি আর নুয়ান তুষারা এখনো এনওসি পায়নি, সমস্যা আছে। মানে একমাত্র ঈশান মালিঙ্গা যে আছে শ্রীলঙ্কা থেকে এনওসি পেয়েছে, যে খেলার মতো আইপিএল, আর হচ্ছে নুয়ান তুষারা এখনো পায়নি। কিন্তু জেকব ডাফি এখানে আশা করছি খেলবে, প্লেইং 11 এর মধ্যে খেলবে। আর ওখানে যদি বলা ইম্প্যাক্টের কথা, ইম্প্যাক্টে চলে আসবে সুয়াস শর্মা, যেমন প্রত্যেকবার আসে সুয়াস শর্মা আছে। আর না হলে তোর রাসিক সালামদার এই প্লেয়ারটা আছে, একেও কিন্তু ইম্প্যাক্টে খেলাবে, মানে পিচ বোঝে, হ্যাঁ পিচ বুঝে খেলাবে। তো স্পিনার তো দরকারই, আমার মনে হয় ইম্প্যাক্টে এই খেলবে, সুয়াস শর্মাই খেলবে। তো মোটামুটি এটা রয়েছে। আর হচ্ছে রেটিং এর উপরে যদি আমরা আসি, প্লেইং 11টা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের যদি থাকে তাও কমেন্ট করে দিতে পারেন এই ভিডিওর মধ্যে। তো রেটিং এর উপরে আসি, যদি 10-এর মধ্যে তুই কত দিচ্ছিস আরসিবি কে? আমি তো ভাবলাম 10-এর মধ্যে 10ই দেবো, কিন্তু একটু বোলিং কমজোর দেখে, ঠিক আছে, দুটো মেন বোলার বেরিয়ে গেছে না, 3টে ম্যাচ একটু কমজোর দেখে আমরা কিন্তু 10-এ, মানে আমি বিশেষ করে 10-এ 9 দেবো। আমিও 10-এ 9 দিচ্ছি। আমি এটা ভেবেছি, অনেক ভেবেছি, আমি 9.5 কিন্তু আমার মানে মাইন্ডে আসছিল, কিন্তু ওই যে একটাই কমজোর পড়ি রয়েছে, সেটা হচ্ছে মঙ্গেশ যাদব। যদি ভালো খেলে দেয় তাহলে কোনো আর আরসিবি চিন্তাই নেই, মোদ্দা কথা হচ্ছে এটা। মঙ্গেশ যাদব যদি ভালো খেলে দেয়, 5 কোটি টাকা দিয়ে নিয়েছে এই বছর, তো 10-এ 9 দিচ্ছে। আর প্লে অফসে উঠবে কিনা, প্লে অফসে উঠছে কিনা একদম 100% 100% আমাদের তরফ থেকে আমরা বলেছি, আমরা অলরেডি লাইভেও আলোচনা করেছিলাম, আমাদের তরফ থেকে আরসিবি প্লে অফে উঠছে। তো নেক্সট টিম যদি আমরা আসি, সময় নষ্ট না করে, সেটা হচ্ছে এসআরএইচ এর উপর। এসআরএইচ কিন্তু এই বছর আমাদের একটু সারপ্রাইজ করেছে, যে মোহাম্মদ শামির মতো প্লেয়ারকে ছেড়ে দিয়ে। তাহলে ভাব তুই এখানে কি অবস্থা করেছে। আছে না যে একটা জায়গা স্ট্রং করি, যেটা প্রত্যেকবারই কিন্তু উইকনেস ছিল, ঠিক আছে, কারণ ওদের বোলিং লাইনা প্রত্যেকবারই উইকনেস, আমি কেন ছাড়লাম জানি না। তারপরে আবার কি সারপ্রাইজ দিয়েছে কিসে, 13 কোটি টাকা দিয়ে লিয়াম লিভিংস্টোনের মতো প্লেয়ার নিয়েছে, 13 কোটি টাকা দিয়ে। মানে ইংল্যান্ড কিন্তু ওকে পৌঁছেই নি, সাপ্লাই এন্ড ডিমান্ডের মানে হাত হ্যাঁ যেটাকে বলে, সেটা হচ্ছে 13 কোটি টাকা দিয়ে লিয়াম লিভিংস্টোনকে ডিজার্ভ করে। ও ইংল্যান্ডের টি20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডেই ছিল না, সেই রকম প্লেয়ারকে 13 কোটি টাকা দিয়ে নিয়েছে। এটা একদম ভাই বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। আর তাছাড়াও প্যাট কামিন্স নেই, প্যাট কামিন্সের চোট, এটা সবাই জানে। জ্যাক এডওয়ার্ডস, যাকে 3 কোটি টাকা দিয়ে কিনেছিল, জ্যাক এডওয়ার্ডস অবধি নেই। জ্যাক এডওয়ার্ডসের জায়গায় পরে গিয়ে ডেভিড পেন নামে একজন অলরাউন্ডার তোর ওকে সাইন করেছে শেষমেশ গিয়ে, যা শোনা যাচ্ছে। তো তাতেও কিন্তু খুব একটা যে সুবিধা হয়েছে সেরকম না। তো এই বছরের উপরে তো আসছি, প্লেইং 11 এসবের উপরে আসবো। তার আগে বলে দিই, গত বছর যাদের মনে নেই একটু বলে দিচ্ছি, 14টা ম্যাচ খেলেছিল, 6টা ম্যাচ জিতেছিল, 7টা ম্যাচ হেরেছিল, 6 নম্বরে কিন্তু ফিনিশ করেছিল গত বছর। যে একটা এভারেজ পারফরমেন্স ছিল, খুব ভালো না, খুব বাজে না। ওই একটা জায়গায় ওরা মার খেয়ে যায়, সেটা হচ্ছে বোলিং এর উপরে পুরোপুরি। মানে ব্যাটিং যেদিনকে চলে তো ভাই, ব্যাটিং গত বছর 287, তারপরে হচ্ছে তো 278, 245 এরকম মানে হাত কাট দিয়ে ভাই কোন টিমকে ভাই কোন মানে যেদিনকে মাপ করেনি। এসআরএইচ এর সবার আমার এখন এই বছর টিম দেখে একটা জিনিসই মনে পড়ছে, 250 মারবে, 250 খাবে। এটা ট্যাগলাইন, এটা এই বছরের ট্যাগলাইন কিন্তু এসআরএইচ এর সঙ্গে লেগে থাকে। কেন বলছি এটা দেখুন, সবার প্রথমে যদি অকশনে আসি, আমরা লিয়াম লিভিংস্টোনকে কিনেছে 13 কোটি টাকা দিয়ে, আর হচ্ছে জ্যাক এডওয়ার্ডস 3 কোটি টাকা দিয়ে কিনেছে, সালিল আরোরা, তারপরে বেশিরভাগই সব আনক্যাপ প্লেয়ার কিনেছে বেশিরভাগই। শিবম মভি আছে 75 লাখে, আর সালিল আরোরাকে কিনেছে 1.5 কোটি টাকা দিয়ে। তবে এই প্লেয়ারটা ভালো, সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার হচ্ছে তোর ইয়েতে, প্লাস সেকেন্ড হাইয়েস্ট 6 সিটারও রয়েছে কিন্তু এই বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। 358 রান করেছে, 198 স্ট্রাইক রেটের সঙ্গে একটা প্লেয়ার আছে, অনিকেত বর্মা টাইপেরই প্লেয়ার আর কি বলা যেতে পারে, যে ফিনিশ করবে এসে। আর বাদ বাকি তোর শিবাং কুমার, সাকিব হোসেন, তারপর যে ওঙ্কার তারমালে, মহারাষ্ট্রের এই একটা বোলার আছে 145-এর উপর কন্টিনিউ বল করতে পারে, আনক্যাপ প্লেয়ার। কি কাকে আনবে এখনো তো বলা যাচ্ছে না, ঠিক আছে, না আসলে বলা যাচ্ছে না, আমি জাস্ট বলে দিচ্ছি এগুলো আর কি। মানে মোদ্দা কথা কি বলতো, অকশন খুব একটা ভালো যায়নি না, খুব একটা ভালো যায়নি। আর হচ্ছে তোর এদিকে একটা মিস্ট্রি স্পিনার নিয়েছে, ক্রেন্স ফুলেট্রা 30 লাখ টাকা দিয়ে সৌরাষ্ট্রের একটা মিস্ট্রি স্পিনার নিয়েছে, যার খেলার চান্স রয়েছে আমি মনে করছি, এখানে হতেও পারে আর কি, ইম্প্যাক্টটা হয়তো চলে আসতে পারে। তো স্কোয়াড যদি আমরা দেখি এখন, টোটালি স্কোয়াড, ওভারঅল স্কোয়াড দেখলে যার ছিল গত বছর, ব্যাটিং ডিপার্টমেন্ট সেম টু সেম রয়েছে, বোলিং ডিপার্টমেন্টে চেঞ্জ করেছে কিছু, ঈশান মালিঙ্গা রয়ে গেছে, মোহাম্মদ শামিকে কিন্তু ওরা এবছর ছেড়ে দিচ্ছে। আর এই বোলারগুলো বললাম যে এগুলো সব বেশিরভাগ বোলারই ছিল, যে বোলিং স্ট্রং করার জন্য আনক্যাপ প্লেয়ারদের নিয়ে এবছর বানাতে চেয়েছে টিমটা আর কি।
তো এখন যাদের দেখা যাচ্ছে যে প্লেইং স্ট্রেংথগুলো যেগুলো আছে আমরা সেগুলো বলে দিচ্ছি যে এখানে আমাদের মতে স্ট্রেংথ কী কী আছে SRH এর। তো স্ট্রেংথ বলতে গেলে দুটোই আছে আমি মনে করি, সেটা হচ্ছে ব্যাটিংয়ের পাওয়ার হিটারদের ভর্তি ব্যাটিং এর মধ্যে, ব্যাটিং নিয়ে কোনো কথা হবে না। ট্রাভিসের অভিষেক শর্মা, ঈশান কিষান 1 নম্বর 2 নম্বর ইয়ের ব্যাটসম্যান, ICC র্যাঙ্কিং এর ব্যাটসম্যান। 4 নম্বরে তোর এখানে চলে আসবে, তোর 4 নম্বরে কে আসবে, নীতিশ কুমার রেড্ডি আসলো। 5-এ তোর হেনরি ক্লাসেন চলে আসবে। 6-এ লিয়াম লিভিংস্টোন চলে আসবে। কাকে ছেড়ে কাকে আউট করবে যে চলবে, ব্যাটিং এ চুমু, ওই যে 250 মারবে 250 খাবে, এটাই কথা। তো এটা রয়েছে, প্লাস হচ্ছে অলরাউন্ডার রয়েছে টিমের মধ্যে, এটা জোর করে খুঁজে বার করেছি, আগে থেকে বললাম। কারণ হচ্ছে অলরাউন্ডার অভিষেক শর্মা মতো, লিয়াম লিভিংস্টোন, অভিষেক শর্মা, তারপর হচ্ছে তোর রয়েছে আরো নীতিশ কুমার রেড্ডি রয়েছে, তারপর হচ্ছে হর্ষ দুবে বলে একটা স্পিনার অলরাউন্ডার রয়েছে। এরকম কন্ডিশন পড়ে যাব না তো, দেখা গেল অভিষেক শর্মা আর লিভিংস্টন বল করছে লাস্টে, হতেই পারে। না করতে হবে, খুঁজে পাচ্ছে না, ওদের করতে হবে। সেটাই কি লিয়াম লিভিংস্টনকে তো 200% এটা করতেই হবে, লিয়াম লিভিংস্টনকে বোলিং আরো করে, হ্যাঁ ওটা করে। আর যদি উইকনেস বলা হয়, উইকনেস কিন্তু অনেকগুলো রয়েছে। সবার প্রথম যে উইকনেস সেটা হচ্ছে বোলিং লাইন আপ ওদের, ইনক্লুডিং প্যাট কামিন্স যদি ঢুকেও যায় বোলিং লাইনআপের মধ্যে তাও কিন্তু স্ট্রং দেখাচ্ছে না। প্যাট কামিন্সের রেকর্ড সেরকম নেই। কারা কারা আছে বলে দিচ্ছি বোলিং এর মধ্যে, জিশান আনসারি, হর্ষাল প্যাটেল, যারা প্লেইং 11-এ খেলতে পারে আর কি প্রবাবিলিটি রয়েছে। জিশান আনসারি, হর্ষাল প্যাটেল, জায়দেব উনাদকট, শিবম মাভি, হর্ষ দুবে, তাও জোর করে ঢুকিয়েছি। ব্রাইডেন কার্স, ঈশান মালিঙ্গা, প্যাট কামিন্স এরা রয়েছে। তাহলে এটা দিয়ে তুই কত ভালো বানাতে পারবি বল। সব ছাটা হওয়া বোলার যেগুলো রয়েছে সব রিজেক্টেড বোলাররা কিন্তু রয়েছে, এরকম ইমপ্যাক্ট বোলিং এ সেরকম নেই। তারপরে স্পিনারের বল, স্পিনার তো নেই, একটাই স্পিনার আছে সেটা হচ্ছে জিশান আনসারি। খুঁজে ভাই আমরা বার করে রাহুল চাহারকে ছেড়ে দিয়েছে এই বছর। তাহলে এরকম ধরনের প্লেয়ার ছেড়ে দিলে তো এরকম ধরনের টিমই দাঁড়াবে শেষ ম্যাচ কি স্ট্র্যাটেজি নিয়ে খেলবে ওরাই জানে। হ্যাঁ, তো এটা রয়েছে। তারপরে ফিনিশারও নেই কিন্তু, এইটাও একটা বড় কথা। তো 6 নাম্বার অব্দি লিভিংস্টোন খেলে দিল, প্রত্যেকদিন যাবে না সমান, জানা না। সাথে কে আসবে, অনিকেত বর্মা আসবে। 8-এর কোনো ব্যাটসম্যানই নেই। আমরা প্লেইং 11-এ একজনকে ইনক্লুড করেছি, প্লেইং 11-এ আসছি যখন তখন বলছি, অলরাউন্ডার একটা ইনক্লুড করেছি। তো এই ফিনিশারও কিন্তু নেই, এটাও কিন্তু একটা হয়ে গেল। তো SRH এর এখন প্লেইং 11 কেমন হতে পারে? SRH এর প্লেইং 11 বলতে গেলে সবার প্রথমে 5-6 জন একদম কনফার্ম রয়েছে। ট্রাভিসের, তার সঙ্গে অভিষেক শর্মা, ট্রাভিস শেখ গত বছর নাম পেয়েছে, ঠিক আছে। 3 নম্বরে এখানে সব থেকে খতরনাক এই বছর IPL এর আমার মনে হচ্ছে যে ব্যাটসম্যান সে আসতে চলেছে সেটা হচ্ছে ব্যাটসম্যানই না, ক্যাপ্টেন, ব্যাটসম্যান প্লাস ক্যাপ্টেন, প্লাস হচ্ছে ইন্টারিম ক্যাপ্টেন বানিয়েছে, স্ট্যান্ড ইন ক্যাপ্টেন বানিয়েছে যতদিন প্যাট কামিন্স না আসছে। একটা স্ট্যাটস বলবো, এই বছর IPL এ প্রথম এরকম হলো, এত বছর IPL এ যে 10টা ইন্ডিয়ান ক্যাপ্টেন শুরু হচ্ছে খেলা শুরু হচ্ছে। হয়তো ভবিষ্যতে গিয়ে চেঞ্জ হতে পারে, কিন্তু এটা কিন্তু একদম দারুণ। মানে 2008 এর পর মনে হয় গিয়ে নেই 2008-এও নেই, কোনোদিনই ছিল না, জানো 2008 এর চ্যাম্পিয়নই তো শেন ওয়ান ছিল। তাহলে তো যাই হোক, SRH এর উপরে আসি প্লেইং 11-এ। হ্যাঁ, তো ট্রাভিস হেড, তারপরে অভিষেক শর্মা, ঈশান কিষান 3 নম্বরে চলে আসবে। 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডি খেলে। 5-এ কিন্তু হেনরি ক্লাসেন, 6-এ লিয়াম লিভিংস্টন, 7-এ অনিকেত বর্মা। গত বছর দেখেছি আমরা, তারপর থেকে উইকনেস শুরু হলো, হ্যাঁ, ফিনিশিং করার জন্য। 6 ঠিক ছিল। 8 নম্বরে যে প্লেয়ারটা আমরা রেখেছি, অনেক কষ্টে খুঁজে বার করতে হয়েছে, সেটা হচ্ছে একটু এক্সপিরিয়েন্সের সঙ্গে, সেটা হচ্ছে হর্ষ দুবে। কারণ হচ্ছে গত বছর স্পিন অলরাউন্ডার, গত বছর হচ্ছে তোর খেলেছে 4টে ম্যাচে 5টা উইকেট তুলেছে। কলকাতার বিরুদ্ধে মনে 4 উইকেট হল নিয়েছিল। মানে আমরা খুঁজে স্পিনারটাকে বার করেছি। আর না, রিসেন্টলি ওর নামে একটা রেকর্ডও রয়েছে, 2024-25 রঞ্জি ট্রফিতে হাইয়েস্ট উইকেট টেকার ছিল। প্রথম কথা তো হাইয়েস্ট উইকেট ছিল, প্লাস হচ্ছে রঞ্জি ট্রফির ইতিহাসে সবথেকে বেশি এক সিজনে উইকেটের রেকর্ড কিন্তু এই হাসদুবের নামে ছিল। 69টা উইকেট ছিল টোটাল। দেখ, হাসদুবের মতন প্লেয়াররা কি বলতো, যতটা যদি নার্ভসটাকে কন্ট্রোল করতে পারে না, তাহলে ও পারফরম্যান্স দিতে পারবে, ঠিক আছে। যেই টিম আছে বর্তমানে, তো তারপরে ব্রাইডেন কার্স চলে আসবে, যেহেতু প্যাট কামিন্স নেই। 8 নম্বরে এখানে 8 নম্বর না 9 নম্বরে ব্রাইডেন কার্স চলে আসবে, বা ঈশান মালিঙ্গাও খেলতে পারে, বলা যায় না এখানে, ওভারসিজ খেলবে। কারণ ডেথ বোলার যেহেতু নেই, ঈশান মালিঙ্গা খেলার চান্সটা আমার বেশি দেখা যাচ্ছে এখানে। তারপরে হর্ষাল প্যাটেল, জিশান আনসারি, এই হচ্ছে 11। আর ইম্প্যাক্ট প্লেয়ারের মধ্যে 2টো প্লেয়ার থাকতে পারে, সেটা হচ্ছে জায়দেব উনাদকট না হলে শিবম মাভি। তাহলে এখানে কিন্তু ডেথ বোলারও সেরকম নেই। জায়দেব উনাদকট আসলে মার খাবে। ঈশান মালিঙ্গা একমাত্র ডেথ বোলার আমি এখানে দেখছি, যার ডেজিগনেটেড ডেথ বোলার যদি বলা হয়। সানরাইজার হায়দ্রাবাদ পিছিয়ে গেছে বোলিং এর, হ্যাঁ, আর হর্ষাল প্যাটেল আছে, যে হচ্ছে 12 ওভারের পর থেকে বোলিং। এই 2টো প্লেয়ার আছে। হর্ষাল প্যাটেলের জানি না এখন বোলিং শেষ হয়ে গেছে কিনা, ঠিক আছে, কতটা কি আছে না আছে, কিন্তু প্রত্যেক বছর উইকেট পায়, মার খেলেও উইকেট পায়। এটা একটা হায়দ্রাবাদের একটা সুবিধা, সেইভাবে ভরপুর করতে পারবে না টিমটাকে। তো আপনারাও জানাবেন আপনাদের প্লেইং 11 কেমন লাগলো আর কেমন হতে পারে আপনাদের মতে, এখানে কিছু চেঞ্জেস আসতে পারে কিনা। তো
এরপরে যদি টিমের রেটিং এর উপরে আসি, কেমন আমরা সানরাইজার্স হায়দ্রাবাদ যদি রেটিং ব্যাটিং হিসাবে 10 এ 10, কিন্তু ভাই ওভারঅল দিতে হবে, ওভারঅল দিতে হবে। আমি কিন্তু এখানে 7 দিয়েছি, ঠিক আছে, 10 এর মধ্যে 7 আমি এরকমই দেব, 7.5 বা 7 এরকমই, ঠিক আছে। কেননা দেখ আমি একটা কথা বলবো, ওদের কিন্তু টিম বানাতে গিয়ে ওদেরও ফেটে যাবে, ঠিক আছে, অবশ্যই, আমি তো বললাম। তারপরে প্লে অফে ওঠার চান্স আমার মনে হয় একদমই নেই এই বছর, কারণ বোলিং যাদের স্ট্রং না হয় তারা কিন্তু আইপিএল জিততে পারে না। একদম ব্যাটিং ভর করে, ব্যাটিং এর উপর ভর করে হবে না, কারণ সবই এখন ব্যাটিং ফ্রেন্ডলি মাঠ এখন, তাহলে কি করে হবে? সব টিম এসে 250 বানানোর ক্ষমতা রাখে, তাহলে কি করে পারবে? তো বোলিং একটুখানি যাদের স্ট্রং থাকবে তাদের কিন্তু আপার হ্যান্ড থাকবে। সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফে যাচ্ছে না। তো আমরা এবার ম্যাচের উপরে আসি, ম্যাচ কেমন হতে চলেছে না হতে চলেছে। দেখুন, সবার আগে তো প্লেইং 11 আমরা দুটো টিমের অলরেডি ডিসকাস করে দিয়েছি। তো আমরা স্ট্র্যাটেজিটা ডিসকাস করবো, এখানে ম্যাচের স্ট্র্যাটেজি কেমন হতে পারে। প্লাস হচ্ছে এখানে যদি বলা হয় চিন্নস্বামী স্টেডিয়ামে খেলা হতে চলেছে, যেদিনকে খেলা হচ্ছে 28 মার্চে, আর মাত্র একদিনই বাকি আছে বলতে গেলে। তো 28 মার্চে কিন্তু 60% রেনের চান্স আছে, সন্ধ্যাবেলায় কিন্তু বৃষ্টির চান্স আছে 60%। আগে পিছে করে হতে পারে ম্যাচ, বলা যায় না কিছু। হ্যাঁ, আর এসআরএইচ আরসিবি যদি হিস্ট্রিও দেখি আমরা, 24টা ম্যাচের মধ্যে টোটাল 25টা ম্যাচের মধ্যে 14টা এসআরএইচ জিতেছে, আর আরসিবি কিন্তু 11টা জিতেছে। এসআরএইচ আপার হ্যান্ড রয়েছে, কিন্তু আরসিবি 2025 রিসেন্ট কিন্তু আরসিবি বেশি জিতে আছে, পুরো পাল্টে গেছে। হ্যাঁ, পুরো পাল্টে গেছে, আর রিসেন্টলি এসআরএইচ এর সঙ্গে আরসিবি বেশি ম্যাচ জিতে আছে। তো এটা মোটামুটি ছিল। আর হচ্ছে প্লেইং 11 বলে দিলাম, বলে তো দিয়েছি। স্ট্র্যাটেজি কেমন হতে পারে দুই দলের, হ্যাঁ বল কি বলছিলি? দেখ, স্ট্র্যাটেজি যদি বলতে চাস, এখানে কিন্তু টস কিন্তু ম্যাটার করবে। কেন বলছি? ছোট মাঠ, ঠিক আছে, হাই স্কোরিং গ্রাউন্ড হবে, রান তো হতে চলেছে মাঠের মধ্যে একদম 100%, ঠিক আছে, কেন পিচ নতুন পিচ। আর দুটো টিমের তুই সিমিলারিটি দেখ, দুটো টিমেরই বোলিং কমজোর এখন, মেন প্লেয়াররা নেই, প্যাট কামিন্স, হেজেলউড নেই, ঠিক আছে, ওরা চাইবে তাহলে ওদের দুটো টিমেরই ব্যাটিং কিন্তু হেভি সুন্দর। ওই তো ওরা চাইবে যে ব্যাটিং বাই টসে যেত, ফার্স্টে ব্যাটিং নাও, নিয়ে বড় স্কোর খারাপ, মোটামুটি 230-40 একদম দাঁড় যদি করতে পারে, মোটামুটি যত কমা বোলিং হোক, তাহলে কিন্তু চেস করা মুশকিল হবে। হ্যাঁ, চেস করা মুশকিল, কেন পরও চেসে কিন্তু ভাই 220-230 চেস করা মুশকিল। তো এই ম্যাচ নিয়ে আর সেরকম কিছু বলারও নেই, যে আমরা অলরেডি দুটো টিমের সুন্দর করে বিশ্লেষণ করেই দিলাম, কে কেমন কি খেলতে পারে, কার পাল্লা ভারী। যদি বলা হয় বেশি ভারী পাল্লা কার আছে, এখানে পরিষ্কারভাবে আরসিবির পাল্লা ভারী আছে। তবে আমি বলবো না যে এখানে প্রায়, যেহেতু আরসিবিতে হেজেলউড নেই, সেহেতু প্রায় দুটো টিমই সমানই দাঁড়াচ্ছে, খুব একটা ডিফারেন্স এরকম না। তবে আরসিবি কনফিডেন্সে আর ব্যাটিং লাইন আপের যে স্টেবিলিটি রয়েছে, প্লাস বোলিং এর মধ্যে যে ভুবনেশ্বর কুমার বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে এখানে। তো এটাই আমার মনে হয় যে আরসিবির পাল্লা একটুখানি ভারী আছে, আরসিবি এই ম্যাচটা জিততে পারে আমাদের মতে। তো আপনাদের মতামত জানাবেন, এই ম্যাচকে জিততে পারে না জিততে পারে, আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানান। আর প্রেডিকশন করছি না আমরা, প্রেডিকশনের মধ্যে আমরা জানে কাই নেই। তো যাই হোক, আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটারই, আশা করবো যেগুলো ইন্টারেস্টিং ম্যাচ হবে সেগুলো নিয়ে আসবো, এবং লাইভও করার ইচ্ছা আছে আমাদের ম্যাচের সঙ্গে। তো আমরা নোটিফিকেশন বেল আইকন দাবিয়ে দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন কিন্তু, ঠিক আছে। আগে ইনফর্ম করারও চেষ্টা করবো আমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, আমাদের যদি খাটনি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আপনারা। তো আজকের মতো এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই। আর হ্যাঁ, ভালো কথা, টাইম স্ট্যাম্প দেওয়া আছে, যাদের দরকার টাইম স্ট্যাম্পগুলো কিন্তু চেক করে আপনারা ডাইরেক্টলি স্কিপ করতে পারেন সেই পার্টে, যেটা আপনাদের ফেভারিট পার্ট হচ্ছে। চল বাই।